উপন্যাসে ওনার মডার্নিটি হাইপোথেসিসকে মানে প্লেস করেছেন, আমরা সেটা আসলে ডিসাইফার করিনি। বলে আমরা জানতে পারতাম আসলে উনি কি বলছেন, উনি কিভাবে ক্রিটিক করছেন আমাদের যে আধুনিকতার ধারণা, ওটাকে কিভাবে ক্রিটিক করছেন। তো এইভাবে এই তর্কগুলো চলছে। 60s যারা এসছেন তারা খুব জোরে সোরে আধুনিক, কিন্তু তাদের অনেককে আমরা এখন আর পড়ি না। সেটারই বা কারণ কি? এসব নিয়ে আসলে আমার মনে হয় যে পাঠক হিসেবে বা সাহিত্যিক হিসেবে আপনারা যারা সাহিত্য পড়েন বা পড়েন, তাদের জায়গা থেকে আপনারা যদি কোনো মন্তব্য করেন বা কোনো প্রশ্ন আমাদের এরপর আমরা প্রশ্নগুলো নিয়ে দিই, আপনারা শিখতে ভালো হয়। একটু কমেন্ট বা প্রশ্ন, আপনাদের কোনো প্রশ্ন যদি আমাদের প্যানেলিস্টদের থাকে বা প্যানেলিস্টদের কাছে থাকে সেটা আপনারা করতে পারেন, তাহলে কিছু ইন্টারেক্টিভ আলোচনা হয়। একটু আপনাদের জন্য আমরা ফ্লোরটা ওপেন করি, আলোচনা, মন্তব্য, প্রশ্ন। বাংলাতে বলি, যেহেতু আলোচনা বাংলাতেই চলছে। আমি বাংলা সাহিত্য পড়াচ্ছি, এই মুহূর্তে পড়াচ্ছি এখানে। সেটা দুটো পর্বে ভাগ করে আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত আছে। একটা হচ্ছে আর্লি মডার্ন ফেজ বাংলা সাহিত্যে, আরেকটা হচ্ছে পোস্ট ওয়ার, মানে ওয়ার রিলেটেড আধুনিকতা যেটা। তো আপনাদের আলোচনাগুলো শুনতে শুনতে আমি একটু মিলিয়ে নিচ্ছিলাম যে আমি পড়াচ্ছি ঠিকঠাক পড়াচ্ছি তো, কারণ আমি তো বাংলার ছাত্রী ছিলাম না কখনোই। তো মাল্টিপল মডার্নিটিস এর যে আইডিয়া, সেটা তো আমরা ইংরেজি সাহিত্যেও বারে বারে আসে, পড়াই। বাংলা সাহিত্য পড়াতে গিয়ে এটা আরো ভালো বুঝতে পেরেছি। এবং আসিফ যেটা বলেছেন যে এটা একটা প্রকল্প, আধুনিকতা একটা প্রকল্প, আমার মনে হয়েছে এই প্রকল্পটা ঠিক মানে ইতিহাসের একটা পর্বভিত্তিক প্রকল্প কখনোই ছিল না, অন্তত সচেতন ভাবে ছিল না। এবং আধুনিকতার যে বৈশিষ্ট্যগুলো সেগুলো বিভিন্ন শতাব্দীতে ছড়িয়ে ছিটিয়ে অন্তত ভারতবর্ষে যে ছিল এ ব্যাপারে আমি নিশ্চিত। এখন আধুনিকতাবাদের এই জায়গাটাতে আমাদের যে সিভিলাইজেশনাল এবং কালচারাল দুটো আলাদা ক্যাটেগরি আছে, তার সাথে পলিটিক্যাল ক্যাটেগরি একটা ভীষণ জরুরি আলাদা। এইটা যখন আপনি আল মাহমুদ এবং শামসুর রহমানের প্রসঙ্গ এনেছেন, তখন এটা আরো বেশি আমার মনে হয় যে গুরুত্বপূর্ণ, যে রাজনৈতিক আলাপ বা রাজনৈতিক পট পরিবর্তনগুলো কিভাবে সাহিত্যে প্রতিফলিত হয়েছে। একই সঙ্গে সামাজিক এক ধরনের বিচ্ছিন্নতাও আমরা দেখি যখন আমরা একক আধুনিকতাবাদের দিকে যাচ্ছি, এবং সেই জায়গাটা বোধহয় অনেকটা পশ্চিম থেকেই আমরা পেয়েছি। এই জায়গাগুলো আমার কাছে ঠিক পরিষ্কার হয়নি এখন, তো আমি ভাবছি যে আজকের আলোচনা থেকে আরো পরিষ্কার হবে যে কিভাবে এই সব কিছুর একটা সামঞ্জস্য ঘটেছে বাংলা সাহিত্যে, অন্তত মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলা সাহিত্যে কিভাবে এসেছে। এটা একটা আশা নিয়ে এসেছি, শুনবো আজকে। ধন্যবাদ আপনাকে প্রশ্নটা করার জন্য। একদিক থেকে আমার যে চিন্তা সেটার সঙ্গে একেবারে মিলে যায়, কাজের সঙ্গেও মিলে। আমার বইয়ের শিরোনামে হচ্ছে গিয়ে অ্যালেগরিজ অফ নিউ লিবারেশন। সো এক জায়গা থেকে যদি আমরা বাংলাদেশের ইতিহাসের জায়গা থেকে তাহলে আপনার এই যে আমার প্রকল্পের একটা অংশ ছিল যে বাংলাদেশের জন্মই তো হলো গিয়ে আধুনিকতাবাদ পশ্চিমে শেষ হয়ে যাওয়ার পরে। আমরা যে বারবার আধুনিকতাবাদ বলি, অথবা এই লেখক আধুনিক, ওই লেখক আধুনিক না বলি, সে গল্পটা এই আদৌ বাংলাদেশি উপন্যাসের ক্ষেত্রে খাটে, এবং যদি না খাটে সেই ক্ষেত্রে আমরা ওই গল্পটাকে বারবার উৎপাদন কেন করি। আমার যে জায়গাটায় ওই রাজনীতি নিয়ে যে প্রশ্ন, সেই জায়গাটা হলো গিয়ে মানে একদিক থেকে
যে সমস্যাটা আমাদেরকে সবচেয়ে বেশি ভোগায়, সেই সমস্যাটাকে আড়াল করার এক ধরনের প্রবণতা আমরা দেখি। বর্তমানকে চেনার সবচেয়ে সহজ উপায় কি? বর্তমানকে চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে গিয়ে যে বর্তমানে নিপীড়িত জনগণ কারা, বর্তমানে সবচেয়ে নির্যাতিত মানুষ কারা, তাদেরকে চিহ্নিত করা। সেই চিহ্নিত করার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারছি যে কে অত্যাচার করছে, কে অত্যাচারিত হচ্ছে, কোন কারণে অত্যাচার হচ্ছে, সেই জায়গাটার যে চেহারা সেটা কি। 90-এর পরবর্তী সময়ে জগতের বিশ্বেই এক ধরনের অর্থনৈতিক মেরুকরণ হয়েছিল, যেটাকে সহজভাবে বোঝার জন্য আমরা বলেছিলাম যে এটা হলো নয়া আপনার উদারবাদী যুগ। সেই নয়া উদারবাদী যুগ এখন পরিবর্তন হয়ে নয়া ফ্যাসিবাদী যুগে পরিণত হয়েছে এবং সেটা বিশ্বব্যাপী চেহারা। এবং যদি সেটা হয়ে থাকে তাহলে এই সব সাহিত্যের মধ্যে সেটার ছাপ আছে কি নাই সেটাও আমাদেরকে খুঁজে দেখতে হবে। বাংলা সাহিত্যের মধ্যে প্রবলভাবে আছে। আমি যেই উপন্যাসগুলোকে পড়েছি 90-এর পরে গিয়ে অন্তত বাংলাদেশ থেকে, সেটার মধ্যে প্রবলভাবে আছে এই সমস্যা। নগর ধ্বংস হয়ে যাচ্ছে, পরিবেশ ধ্বংস হয়ে যাচ্ছে। আপনি অ্যানথ্রোপোসেন্ট্রিজমের কথা বলেছেন, বিদেশের সঙ্গে আপনার সবচেয়ে বড় পার্থক্যের জায়গা এবং যে জায়গাটায় আমি বিদেশের প্রতি প্রচন্ড রকম মানে বিদেশি মনোভাব ধারণ করি, সেই জায়গাটা হলো গিয়ে দ্বীপে আপনার এই অ্যানথ্রোপোসেন্ট্রিজমের যে ধারণা, মানব কেন্দ্রিকতার যে ধারণা, সেটাকে এক অর্থে ইউনিভার্সালাইজ করার মধ্যে দিয়ে নিজেই নিপীড়িত এবং নিপীড়ক এটার মধ্যে যে ব্যবধানটা, সেটাকে সম্পূর্ণভাবে মুছে দিচ্ছে। যদি আমরা বলি যে সমস্ত মানুষই সমস্যাদায়ক পরিবেশের জন্য, তাহলে তো পুরো মানব প্রজাতিরই অস্তিত্বের কোনো দরকার নেই, সে ধ্বংসাত্মক, তার কেন এই জগতে থাকতে হবে। অন্যদিকে যে সমস্ত মানুষজন পরিবেশবাদী, অনেকে যারা পরিবেশ সংলগ্ন, তাদেরকে আপনি এক ধরনের এপিস্টেমিক ভায়োলেন্স অথবা জ্ঞান তাত্ত্বিক সন্ত্রাসের মধ্যে দিয়ে মুছে দিলেন। এবং এই যে দিবেশের যে এই পর্ব, যেটা উনি লাতুর থেকে ধার করেছেন এবং যেটাকে আমি মনে করি চরমভাবে রক্ষণশীল একটা ধারণা, যে সমস্ত মানুষ সমানভাবে পরিবেশ বিদ্বেষী, বিধ্বংসী, সেই জায়গাটায় দিবেশের চিন্তার সঙ্গে আমার ব্যাপক পার্থক্য আছে। এবং দিবেশের ক্রিটিক আমার বইয়ের শেষ অধ্যায় আছে, মাঝখানের অধ্যায় আছে। তো সেই জায়গাটা কেউ দেখতে চান দেখে দিতে পারে। কিন্তু দিবেশের এই যে ক্রিটিক অফ অ্যানথ্রোপোসেন্ট্রিজম, সেই জায়গাটা আমার মনে হয় যে উনি করছেন এই আলাপটা কারণ উনি শ্রেণীর আলাপ তুলতে চান না। এবং বর্তমান বিশ্বের যে মেরুকরণ, এই যে অলিগার্ক একটা শ্রেণী বর্তমানে সারা বিশ্বে উদয় হয়েছে, যারা সম্পদের উপর তুমুলভাবে তাদের যে নিয়ন্ত্রণ আরোপ করেছে, তারা প্রত্যেকটা প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করে এবং সেই প্রতিষ্ঠানের মধ্য দিয়ে নিজের যে প্রাধান্য সেটাকে বিস্তার করে। সেই জায়গাটাকে যেহেতু আমরা অ্যাড্রেস করতে চাই না, আমরা তখন যেটা করি সেটা হলো গিয়ে পুরো মানব জাতির উপরে দোষটা চাপাই এবং দিবেশকে আমি সেই দোষী বলে মনে করি। এবং সেই জায়গা থেকে আমি দিবেশের সঙ্গে আমার এক ধরনের দ্বিমত আছে। কিন্তু আপনার প্রশ্নের উত্তরে ফেরত যাই, সেটা হলো যে সমকালীন বাংলা সাহিত্যে আমার মনে হয়, যেটাকে আমরা পোস্ট মডার্ন সাহিত্য বলে অনেক ক্ষেত্রে মনে করি, যেটাকে আমরা উত্তর আধুনিক মনে করি, সেটা আমার জায়গা থেকে পড়ার জায়গা হলো গিয়ে যে সেটা নব্য উদারবাদী যেই সাহিত্য, সেটার এক ধরনের অ্যালেগরি, সেটা ক্রিটিক আছে অথবা সেটার এন্ডোর্সমেন্ট আছে সেই জায়গা থেকে। কিন্তু সেটাকে পড়া যায়, বাংলাদেশের সাহিত্যের ইতিহাসের দিকে তাকালে সেটাকে সমকালীন সাহিত্যের এই অংশটাকে ভালোভাবেই পড়া যায়। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এই যে মডার্নের যে ধারণা, সেটা খানিকটা প্রবলেমেটিক। কারণ মডার্নিটি যেই ধারণা সেটা তো সামগ্রিক, সেটাকে ফ্রেডরিক জেমিসন বলেছেন যে মডার্নিটি হলো গিয়ে পুঁজিবাদের কালচারাল লজিক। তার মানে হলো গিয়ে যতদিন পুঁজিবাদ আছে ততদিন মডার্নিটি আছে, সেটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু অন্যদিক থেকে যদি আমরা দেখি, সেই জায়গা থেকে আপনার
যদি নন্দনতাত্ত্বিক দিক থেকে হয়, সেটার ইতিহাসের মধ্য থেকে হয়, তাহলে বাংলাদেশের যে আপনার আধুনিকতার ইতিহাস সেটাকে বিভিন্নভাবে পড়তে হবে। সেটা বৈশ্বিক ইতিহাসের সঙ্গে একই সমতলে একইভাবে পড়লে চলবে না, কারণ বাংলাদেশের জন্মই হলো ৭১ সাল এবং বিশ্বজুড়ে আমরা যাকে আধুনিকতার চিহ্ন হিসেবে ধরে নেই, সেই চিহ্নগুলো ক্রমে ক্ষীণ হয়ে আসতে শুরু করেছে। বাংলাদেশের ক্ষেত্রে লেখকদের মধ্যে আমরা আধুনিকতাবাদী প্রবণতা খুঁজে পাব, কিন্তু আবার সেই অর্থে বাংলাদেশ যেহেতু তৈরি হয়েছে একটা সংগ্রামের মধ্য দিয়ে, সেই সংগ্রামের একটা প্রবল চেহারা, গঠন চেহারা বাংলাদেশের শিল্পের মধ্যে পাওয়া যাবে। আমি আমার এই ইয়ের মধ্যে যে ধারণাটাকে ধার করেছি সেটা এসছে হলো গিয়ে ফিলিস্তিনি লেখক এবং সমালোচক আপনার হাসান কানাফানির কাছ থেকে। হাসান কানাফানির একটা বর্গ আছে যেটাকে বলে হলো গিয়ে প্রতিরোধী সাহিত্য, যেটা বারবারা হার্ডো যেটাকে একটা নির্দিষ্ট বই লিখেছিলেন, যার নামই ছিল আপনার রেজিস্ট্যান্স লিটারেচার। তো ওই বইয়ের জায়গা থেকে বা ওই চিন্তার জায়গা থেকে আমি যেটা বলতে চাই, বাংলাদেশে লেখালেখির মধ্যে যাকে আমরা অনেক ক্ষেত্রে আধুনিকতা প্রতিরোধ হিসেবে চিহ্নিত করি, মুক্তিযুদ্ধের কারণে বাংলাদেশের সাহিত্যের মধ্যে এক ধরনের প্রতিরোধী চরিত্র আছে এবং সেই প্রতিরোধী চরিত্রকে আমরা এই তৃতীয় বিশ্বের প্রতিরোধী সাহিত্য সেই বর্গ দিয়ে আরো ভালোভাবে বুঝতে পারবো। আমাদের আধুনিকতার ধারণা যেটা সেটাকে পুরোপুরি না নিলেও চলবে, আংশিকভাবে নিলেও চলবে। ধন্যবাদ। আলোচনা খুবই ভালো হচ্ছে, আলোচকদের ধন্যবাদ। বাংলা সাহিত্যের প্রতি একটু টান আছে, তবে আমি